স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি সঙ্গীতা ইসলাম। এবার জানাবো খবরের বিস্তারিত। জুলাই অভ্যুত্থান কোনো নির্দিষ্ট দল নয়, আপামর ছাত্র জনতার। তাই সব বাধা অতিক্রম করে জুলাই শহীদদের ত্যাগকে মনে রেখে এগিয়ে যেতে আহ্বান জানিয়েছেন বিএনপির নেতারা। গণ অভ্যুত্থানের মাস জুলাইয়ের প্রথম প্রহরে জাতীয় সঙ্গীত গেয়ে মোমের শিখা জ্বালিয়ে শহীদদের স্মরণ করে ছাত্রদল। আয়োজনে অংশ নেন বিএনপির নেতারা। ছাত্র জনতার অভ্যুত্থানের মাস জুলাইয়ের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত কণ্ঠে ধ্বনিত হল আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এরপর নিভে গেল শহীদ মিনারের সমস্ত আলো, জ্বলে উঠল শত শত মোমবাতি। স্মরণ করা হল ২০২৪ সালের জুলাইয়ে প্রাণ হারানো শহীদদের। রক্তাক্ত জুলাইয়ের বর্ষপূর্তিতে শহীদ মিনারে এই আয়োজন করে ছাত্রদল। অংশ নেন বিএনপির অন্যান্য সহযোগী সংগঠন ও সিনিয়র নেতারা। প্রথম প্রহরে অভ্যুত্থানের মাসের কর্মসূচি ঘোষণা করে ছাত্রদল। জুলাই আন্দোলন একদিনে শুরু হয়নি জানিয়ে দলের সিনিয়র নেতারা জানান, এই অভ্যুত্থান কোনো সুনির্দিষ্ট দলের নয়, আপামর ছাত্র জনতার। আন্দোলন পরিচালনার প্রতিটি প্রতিঘাতে বাংলাদেশের ছাত্র সমাজ, বাংলাদেশের যুব সমাজ, নারী সমাজ সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে একটি ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিলোপ ঘটিয়েছে। জুলাই আগস্টের আন্দোলন একদিনের নয়, হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা আজকে ফ্যাসিস্ট খুনি হাসিনা মুক্ত বাংলাদেশ পেয়েছি। শহীদদের আত্মত্যাগকে মনে রেখে সামনের দিকে এগিয়ে যাওয়ার তাগিদ দেন রুহুল কবির রিজভী। সেই সমস্ত শহীদদেরকে তাদের আত্মদান এবং তাদের দেখানো পথ যে তারা জীবন দিয়েছে সেইটা আমাদের এখন বাস্তবায়ন করতে হবে। সত্যিকার অর্থেই আমরা একটি স্বাধীন গণতন্ত্র এবং গণতন্ত্রের মূল্যবোধ প্রতিষ্ঠা করব। জুলাইয়ের চেতনা রক্ষায় ছাত্রদল ভ্যানগার্ড হিসেবে কাজ করবে বলে জানান সিনিয়র নেতারা। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই গণহত্যার মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনালে শুনানি হবে। প্রসিকিউশন জানিয়েছে, ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে সরাসরি সম্প্রচার হতে পারে বহুল আলোচিত এ মামলা। রাষ্ট্রপক্ষ জানায়, সাবেক প্রধানমন্ত্রী ছাড়াও মামলার অপর 2 আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এরই মধ্যে মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আর পলাতক 2 আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীও উপস্থিত থাকবেন শুনানিতে। এর আগে হত্যা, ষড়যন্ত্র, উস্কানি সহ মানবতা বিরোধী 5টি অভিযোগে 3 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে জমা দেয় রাষ্ট্রপক্ষ। জুলাই গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ। এ মামলার আরেক আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ। মিজান, আর কি তথ্য আছে এই মামলা সম্পর্কিত আপনার কাছে, জানাবেন আমাদের বিস্তারিত। আপনি যেমনটি দর্শকদের জানাচ্ছিলেন, পৌনে 10টায় কিন্তু কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এই মামলার গ্রেফতার একমাত্র আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় এবং বর্তমানে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামিনে রয়েছেন। কিছুক্ষণ পরে তাকে এজলাসে তোলা হবে এবং পূর্ব নির্ধারিত সময় রয়েছে 10:30টায় এবং এই মামলাটি সরাসরি সম্প্রচারের একটি ব্যবস্থা নেওয়া হয়েছে। সেই হিসেবে আমরা দেখেছি যে বাংলাদেশ টেলিভিশনের যে কারিগরি টিমটি, সেই টিমটি কিন্তু ইতিমধ্যে ট্রাইব্যুনালে প্রবেশ করেছে। এবং আপনার মাধ্যমে আরো জানাতে চাই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই পরবর্তী যতগুলো মামলা হয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলা এটি এবং এই মামলার যেই আনুষ্ঠানিক অভিযোগপত্র তা হচ্ছে 134 পৃষ্ঠার এবং সার্বিক যেই নথি, সেই নথির সংখ্যা হচ্ছে 8747টি এবং 81 জন ব্যক্তি সাক্ষ্য জবানবন্দি কিন্তু এই আনুষ্ঠানিক অভিযোগে দায়ের করা হয়েছে রাষ্ট্রপক্ষ থেকে। এবং পাশাপাশি তারা 5টি সুনির্দিষ্ট অভিযোগে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধের এই অভিযোগ দায়ের করেছেন। আজকে সেই বিষয়ে আরো শুনানি হবে। ইতিমধ্যে কিন্তু শেখ হাসিনা পলাতক থাকায় এবং আসাদুজ্জামান খান পলাতক থাকায় তাদের পক্ষে একজন রাষ্ট্রপক্ষে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছিল এবং রাষ্ট্রের খরচে নিয়োগ দেওয়া সেই আইনজীবী পরবর্তীতে একটি ফেসবুক পোস্টের ধারাবাহিকতায় তিনি কিন্তু তার সেই পদ থেকে অব্যাহতি নেন। পরবর্তী সময়ে আমরা দেখেছি যে বিশেষ জজ আদালতের সাবেক সিপি আমির হোসেনকে কিন্তু শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামালের পক্ষে রাষ্ট্রের খরচে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। আজকে তারাও উপস্থিত থাকবেন এবং সেই উপস্থিতির পর শুনানির পর ট্রাইব্যুনাল থেকে কি কি সিদ্ধান্ত আসে এবং কি কি শুনানিতে উঠে আসে তা হয়তো পরবর্তী সময়ে আপনার মাধ্যমে দর্শককে জানিয়ে দেবো। এই ছিল আজকের এই মামলার সবশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে।
আগামী বছরের শুরুতেই বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে জানিয়ে দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার 15 মিনিটের ফোনালাপে একথা জানানো হয়। এ সময় বাংলাদেশের সংস্কার কর্মসূচি, দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ভূ রাজনীতি নিয়ে কথা হয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় তারা আন্তরিক ও গঠনমূলক আলোচনা করেন, যা দুদেশের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ককে তুলে ধরে বলেও জানান তিনি। এনবিআরের কর্মকর্তাদের 2 দিনের শাটডাউন কর্মসূচিতে চট্টগ্রাম কাস্টমস থেকে প্রায় 400 কোটি টাকার রাজস্ব হারিয়েছে সরকার। পাশাপাশি কোটি ডলারের ক্ষতির মুখে পড়েছে দেশের আমদানি ও রপ্তানি বাণিজ্য খাত। এদিকে কর্মসূচি প্রত্যাহার হলেও চট্টগ্রাম বন্দরে সৃষ্টি হয়েছে কন্টেইনার ও জাহাজ জট। বন্দর ব্যবহারকারীরা বলছেন, এর নেতিবাচক প্রভাব পড়েছে জাতীয় অর্থনীতির ওপর। সারা দেশে রপ্তানি পণ্য প্রথমে আনা হয় চট্টগ্রামের 19টি বেসরকারি ডিপোতে। সেখানে কাস্টমস শুল্কায়নের পর কন্টেনারে ভরে বন্দরের জেটিতে নিয়ে জাহাজে তুলে দেওয়া হয়। এনবিআরের শাটডাউন কর্মসূচির কারণে শুল্কায়ন হয়নি কাস্টমসে। 2 দিন বন্দরে কোনো ধরনের কন্টেনারবাহী গাড়ি প্রবেশ করতে না পারায় বুকিং অনুযায়ী কন্টেনার বোঝাই সম্ভব হয়নি। ফলে নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি অনেক জাহাজ। এসব জাহাজে করে রপ্তানি পণ্য ট্রানজিট বন্দর কলম্বো ও সিঙ্গাপুরে পৌঁছানোর পর সেখান থেকে ইউরোপ ও যুক্তরাষ্ট্রমুখী মাদার ভেসেলে তুলে দেওয়ার কথা ছিল। প্রায় 4000 টিউএস কন্টেনার জাহাজীকরণ না হওয়ায় বিপাকে পড়েছেন রপ্তানিকারক সহ সংশ্লিষ্টরা। মাদার ভেসেল ধরতে না পারলে এসব পণ্য শেষ পর্যন্ত ক্রেতারা নেবেন কিনা তা নিয়ে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। যে কোনো ট্রান্সশিপমেন্ট পোর্টগুলোতে পৌঁছাতেও দেরি হবে। এতে করে দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে আমরা হয়তো বা দেখবো যে মাদার ভেসেলের কানেকশনগুলো মিস হবে। রেসপেক্টিভ বায়ার হয়তো অনেক ক্ষেত্রে দেখা যাবে যে তারা কার্গোটা নিতে চাইবে না, যেহেতু ইটিএ ফেল করেছে, অথবা তারা ডিসকাউন্ট অ্যাপ্লাই করার চেষ্টা করবে। ওভারঅল আমাদের শিপিংয়ের জন্য একটা বড় ধরনের নেগেটিভ ইন্ডিকেটর। অনেক রপ্তানিকারক সঠিক সময়ে রপ্তানিকৃত পণ্য জাহাজীকরণ করতে পারে নাই, যার ফলে মাদার ভেসেল সঠিক সময়ে ক্যাচ করতে পারে নাই, এবং আমদানির ক্ষেত্রে অনেক শিল্পের কাঁচামাল এবং নিত্য ব্যবহার্য যে পণ্যগুলির উপর আমাদের জনগণ নির্ভরশীল, সেই পণ্যগুলো সঠিক সময়ে বাজারজাত করতে পারে না। এদিকে নির্ধারিত সময়ে যেটি ছাড়তে না পারায় বহিরঙ্গরে বেড়েছে অপেক্ষমান জাহাজের সংখ্যা। দেখা দিয়েছে কন্টেইনার ও জাহাজ জট। গত কোরবানির ঈদের বন্ধের থেকে শুরু করে এই পর্যন্ত বিভিন্ন রকম একটানা 10 দিন বন্ধ এবং অন্যান্য কারণে এই কন্টেইনারটা একটু আমাদের স্থিতিটা বেড়ে গিয়েছিল। তো এটা আমরা মোটামুটি আবার হয়তো আমাদের 7-8 দিন সময় লাগবে এটা আবার 30-35-এর করে আসতে। বিলম্বিত পণ্য খালাসে ভুগতে হচ্ছে ব্যবসায়ীদের, আর এ পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে আরও বেশ কয়েকদিন। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল ভবন নির্মাণ প্রকল্পে শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে হয়েছে দুর্নীতি। সরকারি নীতিমালা না মেনে কোটি কোটি টাকা ভুয়া বিল তোলা, ক্লিনিক্যাল যন্ত্রপাতি, পানির ফিল্টার কেনাতেও হয়েছে অনিয়ম। প্রকল্প পরিচালক, সার্ভে কমিটির সদস্য, নির্বাহী প্রকৌশলী ও ঠিকাদার যোগসাজশে লোপাট হয়েছে কোটি কোটি টাকা। দুদকের অনুসন্ধানে উঠে এসেছে এমন তথ্য। কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল ভবন নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয় 2012 সালে, শেষ হয় 2023 সালে। 614 কোটি টাকার এই প্রকল্পে শুধু ভবন নির্মাণেই ব্যয় করা হয় 485 কোটি 88 লাখ টাকা। 6তলা একাডেমিক ভবন নির্মাণে 39 কোটি টাকা খরচ দেখানো হলেও 5.5 কোটি টাকা তুলে নেওয়া হয়েছে কাজ না করেই। তৎকালীন নির্বাহী প্রকৌশলী শহীদ মোহাম্মদ কবির সহ একাধিক উপবিভাগীয় প্রকৌশলী, উপসহকারী প্রকৌশলী ও ঠিকাদারের যোগসাজশে লুটপাটের চিত্র উঠে এসেছে দুদকের অনুসন্ধানে। ভবন নির্মাণ সংক্রান্ত ব্যাপারে দুর্নীতি দমন কমিশন কুষ্টিয়া থেকে একটি অনুসন্ধান চলমান রয়েছে। আমরা তথ্য উপাত্ত যাচাই করছি, যাচাই পরবর্তীতে এটা প্রয়োজনীয় ব্যবস্থা করতে পারব। সবচেয়ে বেশি অনিয়ম হয়েছে হাসপাতালের কেনাকাটায়। 2023 সালে 7 মে 13 কোটি 85 লাখ টাকা ব্যয়ে নিউরোসার্জারি বিভাগের 19টি যন্ত্র কেনার জন্য দরপত্র আহ্বান করা হয়। কাজ পায় ঢাকার প্রতিষ্ঠান MSSP ট্রেডিং হাউস। 30 জুন সরবরাহের তারিখ থাকলেও 6 মাস পর সরবরাহ করে মাত্র 6টি পণ্য। যন্ত্রপাতি পরীক্ষা না করেই তড়িঘড়ি বিল দেয়া হয় 7 কোটি 5 লাখ টাকার। অভিযোগ উঠেছে সরকারি ক্রয়নীতি অনুসরণ না করে নিম্নমানের MRI মেশিন, সিটি স্ক্যান, স্তনো মেশিন, CCU, ICU যন্ত্র কেনা হয়েছে। 200 কম্পিউটারের মধ্যে নষ্ট অর্ধেক। ডাক্তাররা তাদের সর্বোচ্চ সেবা দিতে পারছে না, এতে রোগীর অনেক ভোগান্তি হচ্ছে। সঠিক নিয়মে যদি এই জিনিসগুলো
দ্রুত ডাক্তারদেরকে দেওয়া হয়, তারপরে কুষ্টিয়াবাসীর জন্য অনেক কল্যাণ হবে। ফিজিক্যাল সার্ভে আছে, তারপর ফাংশনাল সার্ভে আছে, এরকম কিছু আমরা এখনো পাই নাই, এই জন্য আমরা হ্যান্ড ওভার নিতে পারতেছি। 200 কম্পিউটারের ভিতর আপনারা মনে করেন 60% অন হচ্ছে আর 40% অনই হচ্ছে না। প্রায় 100 কোটি টাকায় কেনা যন্ত্রপাতি 1 বছরের বেশি সময় ধরে হাসপাতালের ক্যান্টিন ও স্টোর রুমে পড়ে আছে। যে কিনবে তো সে দুধকে মাল খাবে, অমুক যে কিনিছে দুধকে মাল অমুক কিছু খাবে। সরকারও চায় যে সরকারের কেনা ভিতরে গরমিল হলেও তো সে চাবে যে জিনিসগুলো এখন বুঝিনি, কারণ যেটা কিনছে সেটাও তো লস। এদিকে হাসপাতালের যন্ত্রপাতি পড়ে থাকলেও তা কাজে লাগছে না রোগীদের। মেশিনপত্র সবই আছে কিন্তু কার্যকলাপ হচ্ছে না, সঠিক টাইমে আমরা চিকিৎসা পাচ্ছি না। এখনো অনেক মেশিনপত্র আসে নাই, ওই জন্য ধরেন বাইরে থেকে করে আসা লাগে। তবে ত্রুটিযুক্ত যন্ত্রপাতি ফেরত দেওয়ার চেষ্টা করেও এখনো সফল হতে পারেননি প্রকল্প পরিচালক সরোয়ার জাহান চৌধুরী। দীর্ঘদিন যে অব্যবহৃত যন্ত্রপাতিগুলো পড়ে থাকে তাহলে তো যন্ত্রপাতিগুলো নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। সেই ব্যাপারে আমি কিন্তু পরিচালক মহোদয়কে জানাইছি যে দ্রুত এটা হস্তান্তর প্রক্রিয়ার মাধ্যমে আপনারা এটা ব্যবহার করেন। এই যন্ত্রপাতি নষ্ট হয়ে গেলে এই দায় কিন্তু প্রকল্প পরিচালক বহন করবে না। ডিবিসি নিউজ ডেস্ক। উপজেলা হওয়ার প্রায় 4 বছরেও মাদারীপুরের ডাসারে হয়নি কোনো স্বাস্থ্য কমপ্লেক্স। 10 শয্যার একটি মা ও শিশু কল্যাণ কেন্দ্র থাকলেও তা বেহাল। যে কোনো অসুখে চিকিৎসা পেতে ছুটতে হয় পাশের কালকিনি কিংবা বরিশালের গৌরনদীতে। ভোগান্তির পাশাপাশি চরম স্বাস্থ্য ঝুঁকিতে ডাসারের 75,000 বাসিন্দা। 4 বছর আগে যাত্রা শুরু মাদারীপুরের ডাসার উপজেলার, কিন্তু এতদিনেও 75,000 জনসংখ্যার এই উপজেলায় হয়নি কোনো স্বাস্থ্য কমপ্লেক্স। 10 শয্যার একটি মা ও শিশু কল্যাণ কেন্দ্র থাকলেও মিলছে না পর্যাপ্ত সেবা। আগে জ্বর কাশির মতো রোগের প্রাথমিক চিকিৎসা মিলত এখানে, কিন্তু গেল 6 মাস ধরে বন্ধ ওষুধ সরবরাহ। আমি নতুন জয়েন করছি চাকরিতে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনি কালকিনিতে যান আমাদের উপজেলা অফিসে, উপজেলা অফিস অথবা ডিডি অফিস, তারা আপনাদের করবে না। কোনো রোগ ভর্তি নেই, না ওষুধ সাপ্লাই নেই আমাদের। সামান্য অসুখ হলেই ডাসারের বাসিন্দাদের চিকিৎসার জন্য ছুটে যেতে হয় কালকিনি বা বরিশালের গৌরনদী উপজেলায়। আমাদের বড় কোনো সমস্যা হলে মাদারীপুরে, কালকিনিতে, বরিশালে, ঢাকায় যাওয়া লাগে। এই এমার্জেন্সি রোগী নিয়ে যাইতে হয় কোথাও বরিশাল, রাস্তা বুঝে মারা যায়, ট্রিটমেন্ট চলে না। একটা রুগী হইলে একটা নর্মাল ডেলিভারি নিয়ে অনেক দূরে যাইতে হয়। আমরা তো সাধারণ মানুষ আছি, আমাকে খুবই সমস্যা হইতে আছে। স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ কাজই শেষ হয়নি এখনো, তবে সিভিল সার্জনের আশ্বাস দ্রুতই কাজ শুরু হবে। জেলা প্রশাসনের এলএ শাখা যেটা নিয়ে কাজ করছেন এবং ওখানে আমি কথা বলেছি, তাদের এই কাজ এখনো সম্পন্ন হয়নি। আমরা পরবর্তী পদক্ষেপ নিব বা ইতিমধ্যে আমাদের অধিদপ্তর বা মন্ত্রণালয় থেকে আমাদেরকে নির্দেশনা দেয়া হবে। চিকিৎসা সেবা নিশ্চিতে দ্রুতই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের দাবি ডাসারের মানুষের। ডিবিসি নিউজ ডেস্ক। খরা, চা পাতার দর কর্তন ও কালোবাজারিতে জর্জরিত পঞ্চগড় সহ উত্তরাঞ্চলের চায়ের বাজার। ন্যায্য মূল্য না পাওয়ায় উৎপাদন কমেছে প্রায় 36 লাখ কেজি। বাজার নিয়ন্ত্রণে কোনো প্রভাব ফেলতে পারছে না অনলাইন ভিত্তিক চা নিলাম কেন্দ্র। তবে নজরদারি, কারখানা মালিক ও চা চাষিদের সমন্বয়ে সংকট উত্তরণের আশা চা বোর্ড ও জেলা প্রশাসনের। সমতলের চা চাষিদের ন্যায্য মূল্য নিশ্চিতে 2023 সালের 2রা সেপ্টেম্বর পঞ্চগড়ে চালু হয় দেশের একমাত্র অনলাইন ভিত্তিক চা নিলাম কেন্দ্র। একই সাথে অনলাইনে নিবন্ধন করে তৈরি চা বিক্রির জন্য চালু করা হয় টি সফট নামে একটি অ্যাপ। কিন্তু নানা সীমাবদ্ধতায় সুফল মেলেনি এসব উদ্যোগের। গেল মৌসুমে খরা, পাতার ওজন কর্তন, কারখানায় দালালের দৌরাত্ম্য ও কালোবাজারিতে বিক্রিসহ নানা কারণে ন্যায্য মূল্য পাননি পঞ্চগড় সহ উত্তরাঞ্চলের চা চাষিরা। এতে আগ্রহ হারিয়েছেন সমতলের অনেকেই। উৎপাদন কমেছে প্রায় 35,57,000 কেজি। জমি কমেছে 1000 একর। 45 দিন পার হয়ে গেলে পাতাটা তখন 5 থেকে 6 পাতা হয়, তখন পাতা তারা নেয় না। জ্যামের কারণে আবার পার্সেন্টেজের পরিমাণটা ছিল বেশি, যেটা আমাকে পাতায় 25% দিতে হয়েছে আর কি। তো সরকার যে একটা নির্ধারিত রেট করছে, সেই নির্ধারিত রেটের মধ্যে আমরা ওইটা পাই না। সম্প্রতি অংশীজনদের সাথে আলোচনা করে প্রতি কেজি কাঁচা পাতার দাম 19 টাকা নির্ধারণ করে জেলা প্রশাসন। সিদ্ধান্ত হয় ভেজা পাতার ওজন কর্তন করা যাবে সর্বোচ্চ 12%। অভিযোগগুলো আমলে নিয়ে আমরা চায়ের কোয়ালিটি নিশ্চিত করবার জন্য অনেকগুলো সিদ্ধান্ত গ্রহণ করি।
উভয় পক্ষের সাথে একাধিকবার মিটিং করি। চা পাতার মূল্য সর্বোচ্চ 10 থেকে 12 দিনের মধ্যে চা চাষিদেরকে প্রদান করতে হবে। কারখানা মালিক ও চাষিদের মধ্যে সমন্বয় এবং নজরদারির মাধ্যমে সংকট উত্তরণের আশা চা বোর্ডের। সেই কারখানা মালিকদেরকে বলেছি, আপনারা যে গাড়িতে চা ট্রান্সফার করবেন, অকশনে পাঠাবেন, ওই গাড়িতে অবশ্যই আপনারা ব্যানার ব্যবহার করবেন। তখন আর আমরা চাটাকে, কিংবা যারা রাস্তায় কাজ করছে, মাঠ পর্যায়ে যারা আমাদের সহযোগী আছেন, ওনারা তাদেরকে ডিস্টার্ব করবেন। 2000 সালে উত্তরের জেলা পঞ্চগড়ের সমতল ভূমিতে শুরু হয় চা চাষ। ডিবিসি নিউজ ডেস্ক। ফাটল ধরেছে ট্রাম্প মাস্কের সম্পর্কে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত সরকারি ব্যয় বিলকে সমর্থনকারী আইন প্রণেতাদের শাস্তি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। হুমকি দিয়েছেন ক্ষমতাচ্যুতেরও। রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় সোমবার সামাজিক মাধ্যম এক্সে ট্রাম্পের এ বিলের সমালোচনা করেন তিনি। এ সময় ট্রাম্পের প্রস্তাবিত এই আইনকে উন্মাদ ও ধ্বংসাত্মক বলেও আখ্যা দেন মার্কিন এই ধনকুবের। হুমকি দেন ব্যয় বিলকে সমর্থনকারী আইন প্রণেতাদের ক্ষমতাচ্যুত করার। মাস্ক এই আইনের সমালোচনা করে বলেন, যেসব আইন প্রণেতারা ব্যয় কমানোর পক্ষে প্রচারণা চালিয়েছেন তাদের লজ্জায় মাথা নিচু করা উচিত। রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাইদের বাড়িতে গেছেন এনসিপির নেতাকর্মীরা। এরই মধ্যে আবু সাইদের কবর জিয়ারত করেছেন তারা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। ভাই একদম তো হচ্ছে না, কি একটা পরিচয় দেখেছি, সাউন্ড আছে, সাউন্ড আছে। অনেক চালাক। আপনাদের যত প্রশ্ন কথা বলতে দেন। আপনারে আমি বলছিলাম পেমেন্ট দিয়ে না, আমি তো ভেঙে যায় না, দুটো দিচ্ছে। হ্যাঁ, আমি এখানে গেছি। নামায় একটু হালকা নামায় দেন। হ্যাঁ ভাই, ক্যামেরা নামান। সঙ্গীতা, আমরা আসলে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু নাহিদ, সার্জিস সহ যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু শহীদ আবু সাইদের বাবার সাথে কথা বলছেন, পরিবারের খোঁজ খবর নিচ্ছেন। কিছুক্ষণ আগেই তারা এসেছেন এখানে, এসে তারা কবর জিয়ারত করেছেন। মাজার জিয়ারত করার পরেই তার পরিবারের খোঁজ খবর নেবার জন্য আবু সাইদের যে কুঠির রয়েছে সেই কুঠিরের সামনেই তার পরিবারের লোকজনের সাথে কথা বলার প্রস্তুতি নিচ্ছেন। আমরা দেখছি যে সেখানকার নেতাকর্মী যারা তারা সবাই কিন্তু উঠানের মধ্যে বসেছেন। আবু সাইদের ছোট ভাই আবু হোসেন তাদের সাথে বসার একটি পরিবেশ তৈরি করছেন। নাহিদ এখানে বসেছেন, রয়েছেন সার্জিজ আলম রয়েছেন,
হান্নান মাসুদ রয়েছেন এবং নেতাকর্মীরা কিন্তু অনেকেই এখানে এসেছেন এবং তারা যেটি বলেছেন যে আজ থেকে দেশ গড়ার প্রত্যয়ে তারা যে জুলাই পদযাত্রা শুরু করলো সেটি কিন্তু এই আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়েই আজকের এই কর্মসূচি শুরু হলো। আমরা দেখছি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন, অর্থাৎ নেতাকর্মীরা সবাই কিন্তু রয়েছেন এবং উৎসুক জনতা যারা তারা কিন্তু এখানে ভিড় করছেন। তাদের নেতাকর্মীর বাইরেও সাধারণ মানুষের ঢল নেমেছে আজকে আবু সাঈদের এই কবরে এবং সবাই এই জুলাইয়ের যে সেই বিভীষিকাময় দিনগুলো, ফেসিবাদ উৎখাতের যে দিন এবং বৈষম্য বিরোধী আন্দোলনের যে সময়গুলো রাজপথে রক্ত ঝরেছে, অসংখ্য শিক্ষার্থীর অসংখ্য তাজা প্রাণ ঝরে গেছে, সেই বিভীষিকাময় দিনগুলোর কথা স্মরণ করেই কিন্তু আজ এই 1 জুলাইতে জুলাই পদযাত্রা শুরু হলো এবং এই পদযাত্রার যে শুভ উদ্বোধন বা পদযাত্রা শুরু যেটি হলো সেটি কিন্তু শহীদ আবু সাঈদ অর্থাৎ জুলাই আন্দোলনের যে প্রথম শহীদ, যিনি দুহাত প্রসার করে বুক চিতিয়ে পুলিশের বুলেটের সামনে দাঁড়িয়ে এই বাংলাদেশকে বৈষম্য মুক্ত করবার জন্য যিনি আন্দোলন করেছিলেন এবং আত্মহুতি দিয়েছিলেন, সেই আবু সাঈদের বাড়িতেই তারা এসেছেন। আমরা দেখছি এখানে এনসিপি নেত্রী যিনি রয়েছে তাসমিম জারা, সেও এসেছেন, অর্থাৎ নেতাকর্মীরা সকলেই কিন্তু এসেছেন এবং তারা যেটি বলতে চান যে জুলাই আন্দোলনে তাদের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষার কথাগুলো সাধারণ মানুষের কাছ থেকে তারা শুনবেন, একই সাথে জুলাইয়ের বিভীষিকাময় দিনগুলোর কথা তারা মনে করিয়ে দিবেন এবং একটি বৈষম্যবিহীন সোনার বাংলা সেটি গঠন করবার জন্য তারা আজ থেকে দেশ গড়ার যে আন্দোলন সেই আন্দোলন শুরু করলেন। এখান থেকে তারা কিছুক্ষণ পরেই গাইবান্ধায় যাবেন, গাইবান্ধা জেলা থেকে তারপরে বেলা 3টায় তারা রংপুরে আসবেন। রংপুর জাহাজ কোম্পানি, রংপুর লালবাগ এবং পার্কের মোড়, অর্থাৎ আবু সাঈদ যে চত্বরের সামনে দাঁড়িয়ে আবু সাঈদ বুক চিতিয়ে দিয়েছিলেন সেই আবু সাঈদ চত্বরে তারা কিন্তু সমাবেশ করবেন। এরপর সন্ধ্যা 6টায় কাউনিয়া উপজেলাধীন এলাকায় গিয়ে তারা আজকের প্রথম দিনের কর্মসূচি শেষ করবেন। এই যে মাসব্যাপী তাদের যে পদযাত্রা, এই পদযাত্রা কর্মসূচির মধ্য দিয়ে 64টি জেলায় কিন্তু তারা যাবেন এবং 64টি জেলার সাধারণ মানুষের কাছাকাছি যাবেন, জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষার কথা শুনবেন, একই সাথে জুলাইয়ের সেই দিনগুলোর কথা তারা মনে করিয়ে দিবেন। এবং যেমন রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের বাড়িতে গেছেন এনসিপি নেতাকর্মীরা, সরাসরি যুক্ত ছিলাম সেখানে। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।